পৃষ্ঠ সংখ্যা 345, প্রশ্ন সংখ্যা 35। নির্জোট আন্দোলনের অবদান সম্পর্কে লেখো সংক্ষেপে। জোট নিরপেক্ষতার সঙ্গে রাষ্ট্রসংঘের সম্পর্ক সংক্ষেপে লেখো। 5+3 নির্জোট আন্দোলনের অবদান। বিগত প্রায় 5 দশকের বেশি সময়কাল ধরে নির্জোট আন্দোলন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। বেশ কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও দ্বিধাহীনভাবে বলা যায় যে বিশ্বশান্তি রক্ষায়, উপনিবেশবাদের বিরোধিতায়, সার্বিক উন্নয়নের প্রশ্নে বা নিরস্ত্রীকরণের ক্ষেত্রে নির্জোট আন্দোলনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। নির্জোট আন্দোলনের অবদানের ক্ষেত্রগুলো হচ্ছে: এক, বিশ্ব শান্তি রক্ষায়। বিশ্বের শান্তি রক্ষার ব্যাপারে সূচনা কাল থেকে জোট নিরপেক্ষ আন্দোলন সচেতন ভূমিকা পালন করে এসেছে। ঠান্ডা লড়াইকালে সোভিয়েত ও মার্কিন এই দুই নেতৃত্বাধীন রাষ্ট্রজোটের বাইরে থেকে নির্জোট আন্দোলনে ঠান্ডা লড়াই প্রসূত উত্তেজনা হ্রাসের চেষ্টা করে গেছে। শুধু তাই নয়, প্রতিষ্ঠাকাল থেকে নির্জোট দেশগুলো সোভিয়েত ও মার্কিন কোনো একটি জোটের সঙ্গে জড়িয়ে না পড়ার ব্যাপারে সতর্ক থেকেছে এবং দুই সামরিক জোটকেও সরাসরি যুদ্ধে লিপ্ত না হওয়ার অনুরোধ করেছে। প্রকৃত অর্থে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে বাস্তবায়িত করার ব্যাপারে সর্বপ্রথম ইতিবাচক পদক্ষেপ নেয় জোট নিরপেক্ষ আন্দোলন। প্রথম নির্জোট সম্মেলন বেলগ্রেড সম্মেলন 1961 থেকে জার্মানি, কোরিয়া বা ভিয়েতনামে ভূখণ্ড দখল করা নিয়ে দুই শক্তিধর রাষ্ট্রজোটের পারস্পরিক দ্বন্দ্ব নিরসনের দাবি জানানো হয়। 2. তৃতীয় বিশ্বের উত্থানে। আন্তর্জাতিক রাজনীতিতে প্রথম বিশ্ব, ফার্স্ট ওয়ার্ল্ড বলতে বোঝায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকার শিল্পোন্নত সমৃদ্ধশালী দেশগুলোকে, যারা মূলত গণতন্ত্র ও পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী। দ্বিতীয় বিশ্ব, সেকেন্ড ওয়ার্ল্ড বলতে বোঝানো হয় সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন পূর্ব ইউরোপের দেশগুলোকে, যারা মূলত সমাজতন্ত্র সাম্যবাদী আদর্শে বিশ্বাসী। আর তৃতীয় বিশ্ব বলতে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা, মধ্য ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলোকে বোঝানো হয়। ঠান্ডা যুদ্ধ চলাকালে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট বা সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোট কোনোটাতেই যোগ না দিয়ে নির্জোট আন্দোলনভুক্ত দেশগুলোর স্বাধীন ও স্বতন্ত্র অবস্থান তৃতীয় বিশ্বের উত্থান ঘটায়। 3. উপনিবেশবাদের অবসানে। নির্জোট আন্দোলনের সূচনা ঘটেছিল উপনিবেশিকদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত দেশগুলির সার্বভৌমত্ব লক্ষ্য নিয়ে। নির্জোট আন্দোলন বরাবর উপনিবেশবাদ বা নয়া উপনিবেশবাদের বিরোধিতা করে এসেছে। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলো নির্জোট আন্দোলনে শরিক হয়েছিল। এই সমস্ত দেশগুলো দীর্ঘদিন ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে, তাই স্বাভাবিকভাবে উপনিবেশিক শাসনাধীনে থাকার যন্ত্রণা অনুভব করেছে। তাই নির্জোট রাষ্ট্রগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে সরব হয়েছে। অ্যাঙ্গোলায় পর্তুগিজ উপনিবেশবাদ প্রসঙ্গে বিদেশি হস্তক্ষেপ, লাতিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যবাদের হস্তক্ষেপ, আমেরিকাতে আফগানিস্তানে সোভিয়েত সামরিক হস্তক্ষেপ প্রভৃতি তীব্র বিরোধিতা করা হয়েছে বিভিন্ন নির্জোট সম্মেলনগুলোতে। 4. বর্ণবৈষম্যের বিরোধিতা। জোট নিরপেক্ষ আন্দোলনে যে সমস্ত আন্তর্জাতিক সমস্যাগুলোর প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে বর্ণবৈষম্যের বিরোধিতা। এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন দেশগুলোতে ঔপনিবেশিক শক্তি নিজ নিজ উপনিবেশগুলির স্থায়িত্ব বৃদ্ধির জন্য জাতীয় বর্ণবিদ্বেষ প্রথার অবতারণা ঘটায়। শ্বেতাঙ্গদের দ্বারা কৃষ্ণাঙ্গদের শোষণ এবং পদে পদে শ্বেতাঙ্গদের কাছে কৃষ্ণাঙ্গদের অবমাননা ও লাঞ্ছনা উপনিবেশগুলোতে জাতীয়তাবাদী আন্দোলনের প্রেরণা যোগায়। দক্ষিণ রোডেশিয়া, দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরোধিতার প্রস্তাব গ্রহণ করা হয় নির্জোট সম্মেলনগুলোতে। 5. নিরস্ত্রীকরণ। নির্জোট আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হল সর্বজনীন এবং সর্বাত্মক নিরস্ত্রীকরণ। প্রথম নির্জোট সম্মেলন বেলগ্রেড সম্মেলন 1961 থেকে শুরু করে পঞ্চদশ নির্জোট সম্মেলন শারম এল শেখ সম্মেলন 2009 খ্রিস্টাব্দ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবেই এই লক্ষ্যই ঘোষিত হয়েছে। তাছাড়া সম্মিলিত জাতিপুঞ্জ বা অন্যান্য আন্তর্জাতিক অধিবেশন ও জোট নিরপেক্ষ দেশগুলির অত্যন্ত স্পষ্ট ভাষায় নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে। যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে আয়োজিত প্রথম নির্জোট সম্মেলনে নিরস্ত্রীকরণকে মানবজাতির আবশ্যিক কর্তব্য হিসেবে ঘোষণা করা হয়। এই সম্মেলনে গৃহীত এক দলিলে উল্লেখ করা হয় যে মানবজাতিকে যুদ্ধের অভিশাপ থেকে মুক্ত রাখতে সর্বজনীন ও সর্বাত্মক নিরস্ত্রীকরণ প্রয়োজন। পরমাণু অস্ত্র প্রসাররোধ চুক্তি, সংক্ষেপে এনপিটি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। সামগ্রিক পরমাণু পরীক্ষা নিষিদ্ধ করার যুক্তি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি, সংক্ষেপে সিটিবিটি প্রভৃতি নিরস্ত্রীকরণ চুক্তিগুলি নির্জোট আন্দোলন নিরস্ত্রীকরণের উদ্যোগেরই ফলশ্রুতি বলা চলে। মন্তব্য: কয়েক শতক ধরে বিশ্ব রাজনীতি বলতে গুটি কয়েক উন্নত দেশের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত রাজনীতিকে বোঝাত, কিন্তু নির্জোট আন্দোলনের সূচনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতি বৃহৎ শক্তিবর্গের
নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়েছে। আফ্রিকা এবং এশিয়ার তথাকথিত ছোট ছোট দেশগুলো আজ বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে আসার সুযোগ পেয়েছে। ছোট ছোট দেশগুলো মিলিত কণ্ঠস্বরকে উপেক্ষা করার সাহস হারিয়েছে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলির। এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের সাফল্য। জোট নিরপেক্ষতা রাষ্ট্রসংঘের সম্পর্ক এক আদর্শগত সম্পর্ক। জোট নিরপেক্ষ আন্দোলনে আদর্শ রাষ্ট্রসংঘের আদর্শের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। রাষ্ট্রসংঘের সনদে উল্লেখিত বিভিন্ন নীতির প্রতি নির্জোট রাষ্ট্রগুলো শ্রদ্ধাশীল, বিশেষত আন্তর্জাতিক বিরোধগুলো মীমাংসার ক্ষেত্রে জাতিপুঞ্জ ও জোট নিরপেক্ষ আন্দোলন উভয়ই শান্তিপূর্ণ পদ্ধতি গ্রহণে বিশ্বাসী। বলা বাহুল্য, জোট নিরপেক্ষতা আদর্শের উদ্ভব ঘটে যে বান্দুর সম্মেলনে। সেই সম্মেলনে গৃহীত নীতিগুলি ছিল রাষ্ট্রসংঘের গৃহীত নীতিসমূহেরই প্রতিচ্ছবি। পৃষ্ঠা সংখ্যা 346-2 উদ্দেশ্যগত সম্পর্ক। রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এবং বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষা করা। নির্জোট আন্দোলনে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা ও বিশ্ববাসীর নিরাপত্তা রক্ষায় সবসময় সচেষ্ট। বর্তমানে রাষ্ট্রসংঘের একটি মূল উদ্দেশ্য হল নিরস্ত্রীকরণ। নিরস্ত্রীকরণ উদ্দেশ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে নির্জোট রাষ্ট্রগুলো রাষ্ট্রসংঘের ভেতরে ও বাইরে অবিরত প্রচার চালাচ্ছে। এছাড়া রাষ্ট্রসংঘের সনদে বিশ্বের দুর্বল দেশগুলো উন্নয়ন ও নিরাপত্তা রক্ষার যে উদ্দেশ্য ঘোষিত হয়েছিল তা সফল করার লক্ষ্যে জোট নিরপেক্ষ রাষ্ট্রগুলো সবসময় সক্রিয়। 3 কার্যগত সম্পর্ক। রাষ্ট্রসংঘে যে সমস্ত জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে সেগুলো অধিকাংশ নির্জোট সদস্য রাষ্ট্রগুলির আধিপত্য প্রতিষ্ঠিত। নির্জোট সদস্য রাষ্ট্রগুলো বর্তমানে রাষ্ট্রসংঘের সঙ্গে একজোট হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যাবলী রূপায়ণে বদ্ধপরিকর। নির্জোট সম্মেলন ঘোষণা করা হয় রাষ্ট্রসংঘের সনদ মেনে যে সমস্ত রাষ্ট্র আত্মরক্ষায় সচেষ্ট হবে নির্জোট আন্দোলন তাদের সেই কাজে সমর্থন জানাবে। প্রশ্ন সংখ্যা 36, আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা আলোচনা করো অথবা ভারতের জোট নিরপেক্ষ নীতির সাফল্য ও ব্যর্থতা আলোচনা করো। স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতের নিজস্ব কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি ছিল না। স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আমলেই প্রথম স্বতন্ত্র বিদেশ নীতি গৃহীত হয়। অহিংসা ও শান্তিকে ভিত্তি করে ভারত তার পররাষ্ট্র নীতি নির্ধারণে অগ্রসর হয়। চিরাচরিত ঐতিহ্যকে সে কখনো উপেক্ষা করেনি। তাই পামার ও পার্কিন্স বলেছেন, এই দেশে বহু শতাব্দী ধরে গড়ে ওঠা সভ্যতা সময়ের মধ্যে বিশেষত হিন্দু, বৌদ্ধ, মুসলিম জীবন দর্শন ও চিন্তাশৈলীর মধ্যে ভারতের পররাষ্ট্র নীতিসমূহের মূল নীতি নিহিত আছে। জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা। ভারতের জোট নিরপেক্ষ নীতি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে থেকে অপসারণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণের একটি উপায়। নেহেরু বলেছেন, ঠান্ডা লড়াই ও তার সংশ্লিষ্ট সামরিক চুক্তিগুলির ক্ষেত্রে আমরা নির্জোট। জোট নিরপেক্ষ রাজনীতির অর্থ হল যুদ্ধ পরবর্তী বিশ্বের 2 শক্তি শিবির মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন এদের কোনো পক্ষের সাথে হাত না মিলিয়ে স্বতন্ত্র অবস্থান বজায় রাখা। জোট নিরপেক্ষতার সফলতা। এক দক্ষিণ পূর্ব এশিয়া, এক কোরিয়া সমস্যায়। 1950-এ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে শক্তিধর রাষ্ট্রগুলি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারত এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। প্রথমে কোনো পক্ষই ভারতকে আমল দিতে না দিল, পরে তার যুদ্ধবিরতি উদ্যোগকে উভয় শক্তি স্বাগত জানায়। যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় নিয়ে সমস্যা দেখা দিলে ভারতের মধ্যস্থতায় জেনারেল থিমাইয়ার নেতৃত্বে এই সমস্যার সুষ্ঠু সমাধান হয়। 2. ভিয়েতনাম সমস্যা। ইন্দোচীনের ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম ও পরে ভিয়েতনাম সমস্যার সমাধানেও ভারতের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনসাধারণের মুক্তি সংগ্রামকে ভারত খোলা মনে সমর্থন করে। এ ব্যাপারে 1954 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে ভারতের ভূমিকা ছিল গৌরবজনক। সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য 3টি কমিশন নিযুক্ত হয়। সেগুলোর সভাপতি নিযুক্ত হন জে.এম. দেশাই, জে.এন. খোসলা এবং জে. পার্থসারথী। 3. চীনকে জাতিপুঞ্জের সদস্য মনোনয়নে 1949 খ্রিস্টাব্দে চীনে সাম্যবাদী প্রজাতন্ত্র স্থাপিত হলে মার্কিন জোট প্রজাতন্ত্রী চীনকে জাতিপুঞ্জের স্বীকৃতি দেয়নি। বিবাদ থাকা সত্ত্বেও চীনকে জাতিপুঞ্জের সদস্য করার পক্ষে সমর্থন জানিয়ে ভারত জোরালো বক্তব্য রাখে। অবশেষে কমিউনিস্ট চীনকে জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সদস্যরূপে গ্রহণ করা হয়। 2. পশ্চিম এশিয়া আফ্রিকায় এক মধ্যপ্রাচ্যের সামরিক জোট স্থাপনে। 1950 সালে মধ্যপ্রাচ্যের সামরিক জোট স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটো ও বাগদাদ চুক্তি ভারত অগ্রাহ্য করে। 2. পশ্চিম এশিয়ার মুক্তি আন্দোলন। পশ্চিম এশিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত অকুণ্ঠ সমর্থন জানায়। 3. সুয়েজ সংকটের সমাধানে
1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট ও মিশরের প্রথম ইঙ্গো-ফরাসি ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ভারতের তীব্র প্রতিবাদ চালায়। নেহেরু মিশরকে সাহায্য করতে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দেয়। জাতিপুঞ্জের হস্তক্ষেপে আক্রমণকারী মিশর ত্যাগ করে। এভাবে মিশর সমস্যার সমাধানে ভারত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। 4 কঙ্গোতে শান্তি স্থাপন। কঙ্গোকে ঐক্যবদ্ধ রেখে সেখানে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রসংঘ বাহিনীকে সাহায্য করতে ভারত সেনাদল পাঠায়। 5 আলজেরিয়ার মুক্তি সংগ্রামে ভারত দ্বিধাহীন সমর্থন জানায়। 3 তৃতীয় বিশ্বের নেতৃত্ব দান। 1954 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ভারত চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি স্থাপনে বিশ্ব এক নতুন মতনির্দেশ পায়। পরের বছরই ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকা 29টি রাষ্ট্রের এক সম্মেলনে ভারতের নেতৃত্বে বিশ্বের নির্জোট আন্দোলনের সূত্রপাত হয়। পরে 1961 খ্রিস্টাব্দে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও ভারত ছিল মধ্যমণি। পৃষ্ঠা 347। এইভাবে ভারত ঠান্ডা লড়াইয়ের বাইরে নির্জোট তৃতীয় বিশ্ব গঠনের পথে এগিয়ে যায়। 4 হাঙ্গেরির সমস্যায়। 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণ এবং 1958 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কয়েকজন হাঙ্গেরীয় নেতা মৃত্যুদণ্ডের ঘটনায় ভারত প্রতিবাদ জানায়। হাঙ্গেরীয় সংকট নিরসনে ভারত সম্মিলিত জাতিপুঞ্জে বিশেষ সক্রিয়তা প্রদর্শন করে। জোট নিরপেক্ষতা ব্যর্থতা। 1 ভারত চীন বিরোধ। ভারতের নির্জোট নীতি কিন্তু চীন ও ভারতের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে ভারতে আশ্রয় দান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে ভারত চীন বিরোধ সৃষ্টি। 1962 খ্রিস্টাব্দে 20 অক্টোবর চীন ভারত আক্রমণ করে। আবার 20 নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু এখনো পর্যন্ত চীন বিভিন্নভাবে যুদ্ধের পটভূমি প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2 পাক ভারত বিরোধ। কাশ্মীর প্রশ্ন, পাক ভারত আন্তর্জাতিক সীমানা বিরোধ ইত্যাদি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। 1958 খ্রিস্টাব্দে নেহেরু নুন চুক্তি দ্বারা ভারত বেরুবাড়ি অঞ্চলে একটা অংশ পাকিস্তানের হাতে তুলে দিল। সীমানা বিরোধ থামেনি। 1965 খ্রিস্টাব্দে পাকিস্তান কচ্ছ সীমান্তে কিছু অঞ্চল অধিকার করলে পাক ভারত যুদ্ধ শুরু হয়। পরে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে যুদ্ধ বিরতি ঘটে। এরই প্রেক্ষিতে 1966 খ্রিস্টাব্দে সোভিয়েত প্রধানমন্ত্রী কোসিগিনের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে তাসখান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই প্রাক যুদ্ধবিরতি সীমারেখা মেনে নেয়। যদিও জঙ্গি গোষ্ঠীগুলোকে প্রচ্ছন্ন মদত দিয়ে পাকিস্তান আজও ভারত বিরোধী কার্যকলাপে সদা সচেষ্ট। উপসংহার। তৃতীয় বিশ্বের দেশগুলোকে একই মঞ্চে জোটবদ্ধ করে ভারত বিশ্বের দ্বিমেরুকরণ রাজনীতিতে ভারসাম্য বজায় রেখে শান্তি প্রতিষ্ঠায় সক্ষম হয়েছিল। ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের ক্ষেত্রে জওহরলালের সতর্কবাণী ছিল খুব ইতিবাচক। যেখানে স্বাধীনতা বিপন্ন অথবা ন্যায়নীতি আক্রান্ত অথবা যেখানে আক্রমণ সংঘটিত হয় সেখানে নিরপেক্ষতা অর্থহীন। প্রশ্ন 37। আরব জাতীয়তাবাদী উন্মেষের কারণগুলো কি? প্রথম, আরব ইসরায়েল যুদ্ধের পরিচয় দাও। আরব জাতীয়তাবাদ উন্মেষের কারণ। আরব দুনিয়া বলতে কোনো সর্বজনগ্রাহ্য অঞ্চলকে বোঝানো মুশকিল। এই জন্য সাধারণভাবে 1945 খ্রিস্টাব্দে গঠিত আরব লীগের 6টি সদস্য রাষ্ট্রগুলোকে, যথা মিশর, ইরাক, জর্ডন, লেবানন, সৌদি আরব এবং সিরিয়া, আরব দুনিয়ার অন্তর্ভুক্ত হয়। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এই 3 মহাদেশের কেন্দ্রস্থলে অবস্থিত বৃহত্তর মধ্যপ্রাচ্যে আরব ভাষাভাষী দেশগুলোকে নিয়ে আরব দুনিয়া গড়ে উঠেছে। পশ্চিমে আটলান্টিক মহাসাগর উপকূল থেকে পূর্বে আরব সাগর এবং উত্তরে ভূমধ্যসাগর থেকে দক্ষিণে আফ্রিকার উচ্চ অংশ ও দক্ষিণ পূর্বে ভারত মহাসাগরে উপকূল পর্যন্ত অঞ্চলে আরব দেশগুলি অবস্থিত। আরব দুনিয়ার প্রধান দেশগুলি হচ্ছে মিশর, সিরিয়া, প্যালেস্তাইন, সৌদি আরব, ইরাক, জর্ডন, সুদান, লিবিয়া, লেবানন প্রভৃতি। মধ্যপ্রাচ্যের টার্কি, তুরস্ক, ইরান, পারস্যবাদে বেশিরভাগ দেশই আরব দুনিয়ার অন্তর্ভুক্ত এবং আরব দুনিয়ার বেশিরভাগ দেশই মধ্যপ্রাচ্যে অন্তর্ভুক্ত। 19 শতক থেকে আরবরা নিজেদের স্বাধীন করার লক্ষ্যে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে ওঠে। আরব জাতীয়তাবাদ উন্মেষে উল্লেখযোগ্য কারণগুলি হচ্ছে: 1. ধর্মীয় সংস্কার আন্দোলন। কয়েকজন আরব নেতা সমস্ত রকম কলুষতা থেকে ইসলামকে মুক্ত করে তাকে আবার সমহিমায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে একটি সংস্কার আন্দোলন শুরু করে, যা আরব জাতীয়তাবাদী উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল। 2. অতীত ঐতিহ্যের চর্চা। আল বেরুনি, শেখ সাদি, ওমর খৈয়াম, আল মামুদি, ইবন সিনা প্রমুখ বিদগ্ধ ব্যক্তি আরববাসীকে অতীত ঐতিহ্য ও গৌরব মনে করিয়ে দেয়। সিরিয়াতে আরবি ভাষা সাহিত্য চর্চা আরবদের মধ্যে জাতীয়তাবাদী উন্মেষ ঘটায়। 3. পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শন। পাশ্চাত্যের জাতীয়তাবাদী চিন্তাধারার সংস্পর্শে আরবদের মনে জাতীয়তাবাদী চেতনার সঞ্চার হয়, অঙ্কুরিত হয় আরব জাতীয়তাবাদ। এ ব্যাপারে 1866 খ্রিস্টাব্দে বেইরুটে প্রোটেস্ট্যান্ট কলেজের আনুষ্ঠানিক সূচনা ঘটে।
4 ব্রিটিশ নীতি। প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশ বিদেশ সচিব আর্থার ব্যালফোর এর ঘোষণাপত্র। ব্রিটিশ সরকার প্যালেস্তাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলার পক্ষে। এছাড়া ব্রিটেন তার সাধ্যমতো চেষ্টা চালাবে। ব্রিটিশের এই ঘোষণাপত্র আরবদের ঐতিহ্যে আঘাত দেয়। 5 তরুণ তুর্কি আন্দোলনের প্রভাব। সুলতান দ্বিতীয় হামিদের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তুরস্কের জাতীয়তাবাদী তরুণদের নিয়ে গঠিত তরুণ তুর্কি আন্দোলন আরব জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষাকে যে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিল তাতে কোনো সন্দেহ নেই। 6 ভার্সাই সন্ধির দায়িত্ব। প্রথম বিশ্বযুদ্ধের অবসানে ভার্সাই সন্ধিতে 1919 খ্রিস্টাব্দে মিত্র শক্তি আরব জাতীয়তাবাদকে সম্পূর্ণ অস্বীকার করেছিল। ঔপনিবেশিক স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে জাতিসংঘ বা লীগের নির্দেশে ইরাক ও প্যালেস্তাইনে যায় ব্রিটেনের এবং সিরিয়া ও লেবানন যায় ফ্রান্সের রক্ষণাধীনে। 7 প্যালেস্তাইন সমস্যা। 19 শতকের শেষ থেকে প্যালেস্তাইনের স্বাধীন ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু হয় যা জায়োনিস্ট আন্দোলন বা জিয়নবাদী নামে পরিচিত। পৃষ্ঠা 348। এর ফলে আরব জাতীয়তাবাদী ও জীবনবাদী আন্দোলনে ঘাত প্রতিঘাত সৃষ্টি হয়। এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল প্যালেস্তাইনে ইহুদিদের পুনর্বাসন দান এবং ইহুদি জাতির জন্য প্যালেস্তাইনে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠা। জনৈক রুশ ইহুদি চিকিৎসক লিওন পিয়ান্সকার 1882 খ্রিস্টাব্দে সর্বপ্রথম প্যালেস্তাইনে স্বাধীন ইহুদি রাষ্ট্র স্থাপনের কথা প্রচার করেন। এরপর অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক থিওডোর এরপর অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক থিওডোর হার্জল পৃথক রাষ্ট্রের দাবিতে ইহুদিদের নিয়ে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন। ফলে একই ভৌগোলিক অঞ্চলে দুটি বিপরীতধর্মী স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা থেকে প্যালেস্তানীয় সমস্যার সৃষ্টি হয়। উপসংহার। আরব জাতীয়তাবাদী উৎসমূলে রয়েছে আরবে দীর্ঘ কয়েক হাজার বছরের তুর্কি শাসন। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তুরস্কের খলিফা নেতৃত্বাধীন সুবিশাল অটোমান সাম্রাজ্য ভেঙে পড়ে। পাশাপাশি পশ্চিম এশিয়া দেশগুলোতে জাতিসংঘের বিশেষ ব্যবস্থায় ব্রিটেনের আধিপত্যে কায়েম হলে আরব জাতীয়তাবাদী উত্থান অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অবশেষে প্যালেস্তাইন সমস্যাকে কেন্দ্র করে আরব জাতীয়তাবাদের সম্পূর্ণ স্ফুরণ ঘটে। প্রথম আরব ইসরায়েলের যুদ্ধ। পরিচয়। আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী আরব দেশগুলির আক্রমণ সহ্য করতে হয়েছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 1948 খ্রিস্টাব্দে হয়ে যাওয়ার পর আরও 3 বার 1956, 1967, 1973 এই দুই শক্তির মধ্যে প্রত্যক্ষ যুদ্ধ বাধে। যুদ্ধের ঘটনা। 1948 খ্রিস্টাব্দে 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে 5টি আরব রাষ্ট্র মিশর, জর্ডন, লেবানন, সিরিয়া ও ইরাক ইসরায়েলের উপর আক্রমণ হামলার সূচনা ঘটে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে। জনসংখ্যা ও সামরিক শক্তির দিক থেকে আরবরা অনেক এগিয়ে থাকলেও ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধে আরব রাষ্ট্রজোটকে পরাজিত করে জয়ী হয়। সুযোগ বুঝে বিজয়ী ইসরায়েল জাতিপুঞ্জ নির্ধারিত সীমানার বাইরে অনেক বেশি এলাকা দখল করে নেয়। 1949 খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের উদ্যোগে যুদ্ধের সমাপ্তি ঘটে, তবে এই শান্তি ছিল নিতান্ত সাময়িক। যুদ্ধের ফলাফল। প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে। এই ইসরায়েলের সাফল্য ছিল চমকপ্রদ। 1 ইসরায়েলের কর্তৃত্ব বৃদ্ধি। যুদ্ধ জয়ের ফলে ইসরায়েল প্যালেস্তাইনের 3/4 অংশ দখল করে এবং লোহিত সাগরে অবস্থিত মিশরের ইলাট বন্দরের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। পৃষ্ঠার সংখ্যা 349। জাতিপুঞ্জের হস্তক্ষেপে জেরুজালেমকে দুভাগে বিভক্ত করে একটি ইসরায়েল নিয়ন্ত্রণাধীন অপরটি জর্ডনের অধীনস্থ হয়। 2 ফিলিস্তিনীয়রা দেশচ্যুত হয়। এই যুদ্ধের পরে প্রায় 20 লক্ষ নিরীহ ফিলিস্তিনি গৃহহারা ও দেশছাড়া হয়। তারা জর্ডন, লেবানন, মিশর, সিরিয়া শরণপ্রার্থী শিবিরের চরম দুর্দশার মধ্যে আশ্রয় নিতে বাধ্য হয়। 3 আরবে উদ্বাস্তু সমস্যা। আরব দুনিয়ায় বিভিন্ন রাষ্ট্রে ব্যাপক উদ্বাস্তু আগমন তাদের মধ্যে ইসরায়েলের প্রতি বিদ্বেষ আরও বাড়িয়ে দেয়। ফলে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। 4 আরব রাজনীতিতে পরিবর্তন। যুদ্ধে পরাজয়ের ফলে আরব রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তনের সূচনা হয়। মিশরের রাজতন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ সঞ্চারিত হতে থাকে। সিরিয়াতে সরকার বিরোধী অভ্যুত্থান শুরু হয়। 5 ইসরায়েলকে ও বিরাট শক্তিবর্গের সমর্থন। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স ইসরায়েলকে সমর্থন করে এবং তার নিরাপত্তা সম্পর্কে প্রতিশ্রুতি দেয়। তবে আরব রাষ্ট্রগুলো মনে করত যে 1949 খ্রিস্টাব্দে যুদ্ধবিরোধী কোনো স্থায়ী ব্যাপার নয়। তারা ইসরায়েল রাষ্ট্রের বৈধতাকে অস্বীকার করে। তারা মনে করত এই যুদ্ধে ইসরায়েলকে ধ্বংস করা প্রথম অধ্যায় মাত্র। আরবদের ব্যর্থতার কারণ। এই যুদ্ধে জয় পরাজয়ের পিছনে সদ্য প্রতিষ্ঠিত ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন জড়িত থাকায় ইহুদিদের কাছে এটি ছিল বাঁচার লড়াই। তাই তারা সর্বশক্তিতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। ইসরায়েলের এই জয় এই যুদ্ধে আরবদের ব্যর্থতার পিছনে 2টি কারণ উল্লেখ করা যায়। 1 পুরনো অস্ত্রশস্ত্র। যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্রের আধুনিকতার বিচারে আরবরা ইসরায়েলের তুলনায় অনেক পিছিয়ে ছিল। 2 অনৈক্য। আরব রাষ্ট্রগুলির মধ্যে ঐক্যের প্রবল অভাব ছিল। অন্যদিকে বিশ্বের বিভিন্ন ইহুদি সংস্থার কাছ থেকে ইসরায়েল পূর্ণ সমর্থন ও সাহায্য পেয়েছিল।
পৃষ্ঠ সংখ্যা 349, প্রশ্ন 38, কিভাবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়? ইসরায়েল রাষ্ট্রের জন্ম মধ্যপ্রাচ্যের ইতিহাসে কিভাবে প্রভাব ফেলেছিল? ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা মধ্যপ্রাচ্যে তুরস্ক সাম্রাজ্যভুক্ত একটি দেশ ছিল প্যালেস্তাইন বা ইসরায়েল। এখানে বসবাসকারী বেশিরভাগ মানুষই ছিল আরব মুসলমান। অবশ্যই অধিবাসীদের মধ্যে কিছু সংখ্যক ইহুদিও বসবাস করত। আরব জাতীয়তাবাদ ইহুদি জাতীয়তাবাদের পারস্পরিক স্বার্থ সংঘাত থেকে সৃষ্টি হয় প্যালেস্তাইন সমস্যা এক জীবনবাদী আন্দোলনের মাধ্যমে। ইসরায়েলের রাজা সলোমনের মৃত্যুর বহুদিন পর হিব্রু রাজ্যটি জুদাহ ও ইসরায়েল এই দুভাগে ভাগ হয়ে যায়। 1870 খ্রিস্টাব্দে নাগাদ রোমানরা ইহুদিদের এখান থেকে বিতাড়িত করলে ইহুদিরা ইউরোপে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু তাদের মনে নিজেদের দেশে প্রত্যাবর্তন ইচ্ছা সুপ্ত থাকে। 1900 শতকে এই ইচ্ছা মাথাচাড়া দেয়, যা জীবনবাদ নামে পরিচিত। 1882 নাগাদ রুশ ইহুদি বুদ্ধিজীবী লিওন পিয়ান্সকা দ্য থিওরি অফ অটোইম্যানসিপেশন তত্ত্বে বলেন, কেবলমাত্র হোমল্যান্ড প্যালেস্তাইনের জমি পেলে তবে ইহুদিদের মুক্তিলাভ ঘটবে। 1896 অস্ট্রিয়ার ইহুদি নেতা তথা সাংবাদিক থিওডোর হার্জল তার দ্য জেসুইট স্টেট গ্রন্থে বলেন যে নিজেদের জাতিসত্ত্ব বিকাশের জন্য ইহুদিদের নিজস্ব বাসভূমি গঠনের প্রয়োজন আছে। তার এই ঘোষণায় জীবনবাদী আন্দোলন আরও তীব্র হয়। প্রথম বিশ্বযুদ্ধের আগে ডক্টর ওয়েজম্যানের প্রচেষ্টায় জীবনবাদী আন্দোলনের তীব্রতা চরমে পৌঁছয়। 2 আরব লীগ গঠনের দ্বারা 1945 খ্রিস্টাব্দে 7টি আরব রাষ্ট্র মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন, ট্রান্সজর্ডন, সৌদি আরব একত্রিত হয়ে কায়রোতে আরব লীগ গঠন করে। প্যালেস্তাইনের উপর ব্রিটিশ উচ্ছেদের দাবি জানায়। ব্রিটিশ সরকার বুঝে যায় যে তাদের পক্ষে প্যালেস্তাইন সমস্যার সমাধান করা সম্ভব নয়। তখন তারা বিষয়টি জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয় 3 জাতিপুঞ্জের প্রস্তাব মেনে। 1947 এপ্রিল মাসে জাতিপুঞ্জের সাধারণ সভা প্যালেস্তাইন সমস্যার সমাধানের ব্যাপারে 11টি সদস্য রাষ্ট্র ভারত, অস্ট্রেলিয়া, চেকোস্লোভাকিয়া, কানাডা, ইরান, গুয়াতেমালা, পেরু, নেদারল্যান্ডস, যুগোস্লাভিয়া, উরুগুয়ে, সুইডেনকে নিয়ে এক বিশেষ কমিটি গঠন ইউএনএসসিওপি বা ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্তাইন গঠন করে। কমিটির অধিকাংশ সদস্য প্যালেস্তাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার পক্ষে মত দিলে জাতিপুঞ্জের সাধারণ সভায় তা গৃহীত হয় 29 নভেম্বর 1947। 4 আফ্রিকা এশিয়াবাসী সমর্থনের সূত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং ইহুদি নেতৃবৃন্দ প্যালেস্তাইন বিভাজনের প্রস্তাবের সম্মতি জানায়, কিন্তু আরব দেশগুলির সঙ্গে একযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে অধিবাসীদের বিরুদ্ধে সোচ্চার হয়। নানা স্থানে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে দলে দলে ইহুদিরা প্যালেস্তাইনে প্রবেশ করতে থাকে। ক্রমেই অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 5 স্বাধীন রাষ্ট্ররূপে ইসরায়েলের প্রতিষ্ঠা 1948 খ্রিস্টাব্দে 14 মে প্যালেস্তাইনে ব্রিটিশ অছি ব্যবস্থা অবসান ঘটে এবং ব্রিটিশ সৈন্য সরিয়ে নেওয়া হয়। সঙ্গে সঙ্গে ইহুদি নেতৃবৃন্দ 14 মের মধ্যরাতে তেল আভিভে জাদুঘরে সমবেত হয়। সেখানে আন্তর্জাতিক ইহুদি সংস্থার সভাপতি ডেভিড বেন গুরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন, যে রাজধানী করা হয় তেল আভিভকে। কয়েক ঘন্টার মধ্যে আমেরিকা ইসরায়েল রাষ্ট্রকে স্বাধীন বলে স্বীকৃতি দেয়। সোভিয়েত ইউনিয়ন, তুরস্ক ও অন্যান্য রাষ্ট্র কিছুদিনের মধ্যে ইসরায়েলকে স্বাধীন বলে স্বীকৃতি দিল। ডক্টর ওয়েজম্যান ও বেন গুরিয়ন যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পৃষ্ঠ সংখ্যা 350, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের জন্মের প্রভাব। ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যপ্রাচ্যের ইতিহাসে ব্যাপক প্রভাব বিস্তার করে। আরবরা কোনোদিনই ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে পারেনি। তাই প্রতিষ্ঠা লাভের সঙ্গে সঙ্গে 5টি আরব রাষ্ট্র মিশর, সিরিয়া, লেবানন, জর্ডন, ইরাক একযোগে ইসরায়েলের উপর আক্রমণ চালায়। ইসরায়েলের রাষ্ট্র গঠনের প্রভাব। 1 ফিলিস্তিনিদের দুর্দশায়। প্রতিষ্ঠা লগ্নে আরব শক্তি জোটের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধ বাঁধে তাতে সকলকে অবাক করে দিয়ে ইসরায়েল জয়লাভ করে। লোহিত সাগরের উপর মিশরে এইলাট বন্দর সহ প্যালেস্তাইনের 3/4 এলাকায় ইসরায়েল তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এর ফলে 20 লক্ষ ফিলিস্তিনি গৃহহারা হয়ে অন্যান্য আরব রাষ্ট্রের শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। ফিলিস্তিনিদের দুর্দশা ইসরায়েলের প্রতি মধ্যপ্রাচ্য তথা আরব দুনিয়া বিদ্বেষ আরও বাড়িয়ে তোলে। 2 আরব ন্যাশনালিস্ট মুভমেন্ট গঠনে জর্ডনের শরণার্থী ডক্টর জর্জ হাভাস সফলভাবে নেতৃত্বদানের মাধ্যমে 1951 খ্রিস্টাব্দে গড়ে তোলেন আরব ন্যাশনালিস্ট মুভমেন্ট নামে এক সংস্থা। 3 আল ফাতাহ প্রতিষ্ঠায় 1958 খ্রিস্টাব্দে কায়রো বিশ্ববিদ্যালয়ের 12 জন ছাত্র ফিলিস্তিনি যুবক ইয়াসের আরাফাতের নেতৃত্বে কুয়েতে আল ফাতাহ নামে এক সংগঠন গড়ে তোলেন। আরবি শব্দ ফাতাহর অর্থ সাফল্য। প্যালেস্তাইনে মুক্তি আনাই ছিল সংগঠনের মূল লক্ষ্য। 4 প্যালেস্তাইন মুক্তি মোর্চা গঠন। 1964 খ্রিস্টাব্দে প্যালেস্তাইনে আরব জাতীয়তাবাদীরা প্যালেস্তাইন মুক্তি মোর্চা বা PLO গঠন করেন। এই সংগঠনের উদ্দেশ্য ছিল ইহুদিদের হাত থেকে প্যালেস্তাইনকে মুক্ত করা। উল্লেখ্য 1967 খ্রিস্টাব্দে আল ফাতাহ সংগঠনটি এটির সঙ্গে মিশে যায়। 1969 খ্রিস্টাব্দে আল ফাতাহর নেতা ইয়াসের আরাফাত PLO চেয়ারম্যান নিযুক্ত হন। 5
আল সাইকা ও আরব লিবারেশন ফ্রন্ট গঠনে বিভিন্ন আরব রাষ্ট্রগুলো নিজ নিজ সংগঠনের মাধ্যমে ইসরায়েল বিরোধী নানা উদ্যোগ গ্রহণ করে। সিরিয়া গড়ে তোলে আল সাইকা সংগঠন এবং ইরাক গঠন করে আরব লিবারেশন ফ্রন্ট। 6 সুয়েজ সংকট। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ও তার সহযোগী পশ্চিমী দেশগুলির সঙ্গে মিশরের নেতৃত্বাধীন আরব রাষ্ট্রগুলোর সম্পর্কে চূড়ান্ত অবনতি ঘটে সুয়েজ খাল বিতর্ক। এই সুয়েজ সংকটেরই পরিণতি হয় দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। প্রশ্ন সংখ্যা 39। 1948-49 খ্রিস্টাব্দে প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি আলোচনা করো। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিম এশিয়ার সবচেয়ে আলোড়নকারী দীর্ঘস্থায়ী বিবাদ হল আরব ইসরায়েল সংঘর্ষ। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে 1948 খ্রিস্টাব্দের 14 মে মিশর, জর্ডান, লেবানন, সিরিয়া ও ইরাক এই 5টি আরব রাষ্ট্র একযোগে ইসরায়েলের উপর আক্রমণ হানলে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। পেঙ্গুইন ডিকশনারি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস পেঙ্গুইন ডিকশনারি অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশনসে উল্লিখিত হয়েছে যে আরব ইসরায়েল বৈরী সম্পর্ক বিংশ শতকে অন্যতম জটিল ও দুর্বোধ্য সংঘর্ষে পরিণত হয়েছিল। প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পটভূমি এক উগ্র জাতীয়তাবাদ। 19 শতকের মাঝামাঝি সময়ে প্যালেস্তাইনে আরব ও ইহুদিদের মধ্যে দুটি পরস্পর বিরোধী উগ্র জাতীয়তাবাদের উদ্ভব ঘটে, যার একটি ছিল আরব জাতীয়তাবাদ, অপরটি ছিল ইহুদি জীবনবাদ। আরব জাতীয়তাবাদীরা চেয়েছিল প্যালেস্তাইনে আরব ফিলিস্তিনীয়দের জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে, অপরদিকে জীবনবাদীরা চেয়েছিল প্যালেস্তাইন ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ফলে আরব ও ইহুদি উভয় শক্তির মধ্যে এক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। 2 ব্রিটিশের পরস্পর বিরোধিতা। 1 আরবদের সমর্থন। প্রথম বিশ্বযুদ্ধে প্রথম দিকে তুরস্কের বিরুদ্ধে আরবদের সমর্থন লাভের লক্ষ্যে ব্রিটিশ হাইকমিশন হেনরি ম্যাকমোহন মক্কা শরীফে হুসেনের কাছে আরবদের স্বাধীনতা দানের প্রতিশ্রুতি দেন। 1915 খ্রিস্টাব্দে অক্টোবরে প্রতিশ্রুতি পেয়ে আরবরা আশা করেছিল প্যালেস্তাইনের স্বাধীন অঞ্চলভুক্ত থাকবে। 2 ইহুদিদের সমর্থন। ব্যালফুর ঘোষণা। প্রথম বিশ্বযুদ্ধে শেষার্ধে অক্ষশক্তি বিরোধী ইহুদিদের সমর্থন লাভের আশায় ব্রিটিশ বিদেশ সচিব আর্থার ব্যালফুর 1917 খ্রিস্টাব্দে এক ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি প্যালেস্তাইনি ইহুদিদের জন্য এক জাতীয় বাসভূমি গড়ে তোলার সপক্ষে সওয়াল করেন। ব্যালফুর বলেন, প্যালেস্তাইন ইহুদিদের জাতীয় বাসভূমি গঠনে ইংরেজ সরকারের সম্পূর্ণ সহানুভূতি রয়েছে এবং এই উদ্দেশ্য পূরণের জন্য ইংরেজ সরকার যথাসাধ্য চেষ্টা করবে। 3 সাইকস-পিক চুক্তি। আরব ইহুদিদের পরস্পর বিরোধী প্রতিশ্রুতি দিল ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্যবাদ গোপনে আরব অঞ্চলে প্রাধান্য স্থাপনের উদ্যোগ নেয়। এই লক্ষ্যে তার 1916 খ্রিস্টাব্দে মে মাসে সাইকস-পিক চুক্তিতে আবদ্ধ হয়। পরবর্তী সময় জাতিসংঘ প্যালেস্তাইনকে ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত অঞ্চল বলে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি পেয়ে ব্রিটেন ঘোষণা করে প্যালেস্তাইনবাসীর সামাজিক ও ধর্মীয় আবিষ্কার অধিকার অক্ষুণ্ণ রেখে প্যালেস্তাইনে তারা ইহুদিদের জাতীয় আবাসস্থল গড়ে তুলবে। 3 পিল কমিশনের ব্যর্থতা। প্যালেস্তাইনে আরব ইহুদি বিভেদ মেটানোর লক্ষ্য গঠিত হয় পিল কমিশনে। এই কমিশন তার রিপোর্টে প্যালেস্তাইনকে 3টি ভাগে ভাগ করার কথা বলে, যথা 1 ইহুদিদের জন্য গঠিত হবে স্বাধীন ইহুদি রাষ্ট্র 351। 2 জেরুজালেম, বেথলেহেম ইত্যাদি পবিত্র স্থানগুলি ব্রিটিশ ম্যান্ডেটের অধীনে থাকবে। 3 প্যালেস্তাইনের অন্যান্য স্থানগুলো ট্রান্স জর্ডনের সঙ্গে যুক্ত করে এক নতুন আরব রাষ্ট্র গঠন করা হবে। পিল কমিশন এর এই সমস্ত প্রস্তাব ইহুদি বা আরব কেউই মেনে নেননি। 4 আরব লীগ গঠন। 1920 খ্রিস্টাব্দের পর থেকে বিপুল সংখ্যক ইহুদি প্যালেস্তাইনে প্রবেশ করতে শুরু করলে কয়েক বছরের মধ্যে সেখানে ইহুদিদের সংখ্যা আরবদের প্রায় দ্বিগুণ হয়ে যায়। এতে শঙ্কিত হয়ে পড়ে আরব রাষ্ট্রগুলো। মিশর, ইরাক, সিরিয়া, লেবানন, ট্রান্স জর্ডন, সৌদি আরব এই 6টি আরব রাষ্ট্র একজোট হয়ে কায়রোতে 1945 খ্রিস্টাব্দে আরব লীগ গঠন করে। এই লীগ প্যালেস্তাইনের উপর ব্রিটিশ ম্যান্ডেট উচ্ছেদের দাবি জানায়। এতে ব্রিটিশ প্যালেস্তাইন সমস্যা জাতিপুঞ্জের হাতে ছেড়ে দেয়। জাতিপুঞ্জের সাধারণ সভা এক কমিটি গঠন করে। এই কমিটি ইউএনএসসিওপি, ইউনাইটেড নেশনস স্পেশাল কমিটি অন প্যালেস্তাইন নামে পরিচিত। এই কমিটির বেশিরভাগ সদস্য প্যালেস্তাইনকে আরব ও ইহুদিদের মধ্যে ভাগ করার পক্ষে মত দিলে আরব ইহুদি বিবাদ আরো জটিল হয়ে ওঠে। 5 ইসরায়েলের জন্ম। প্যালেস্তাইনে ব্রিটিশ অচি ব্যবস্থা অবসান ঘটলে 1948 14 মে সেখান থেকে ব্রিটিশ সেনা সরিয়ে নেওয়া হলো। সঙ্গে সঙ্গে ডেভিড বেন গুরিয়ানের নেতৃত্বে ইহুদিরা স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়। নবগঠিত ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান এবং সোভিয়েত রাষ্ট্রপ্রধান স্টালিন। এই নবগঠিত রাষ্ট্রের উপর 5টি আরব রাষ্ট্র মিশর, জর্ডন, ইরাক, লেবানন ও সিরিয়া একযোগে আক্রমণ করলে শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ। 1948 খ্রিস্টাব্দে প্রথম আরব ইসরায়েল যুদ্ধে আরবরা পরাজিত হয়।
এরপর আরবদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ইসরায়েল নিজেদের রাষ্ট্রকে সুসংহত করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ফলে 1956 খ্রিস্টাব্দে ইসরায়েলের বিরুদ্ধে আরব দেশগুলি আবার আক্রমণ চালায়। এক যুদ্ধের প্রেক্ষাপট। 1956 খ্রিস্টাব্দে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলি বিবাদের প্রধান কারণগুলো ছিল নিম্নলিখিত: এক, পৈতৃক ভূখণ্ডের দাবি। আরব দেশগুলো তাদের ভূখণ্ডে ইসরায়েলের অস্তিত্ব কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারা যে কোনো মূল্যে নিজেদের পিতৃভূমির মাটি উদ্ধার করতে বদ্ধপরিকর ছিল। দুই, সীমানা নিয়ে বিরোধ। রাষ্ট্রীয় সীমানা নিয়ে ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর বিরোধ ছিল। তিন, আরব শরণার্থীদের সমস্যা। ইসরায়েল থেকে বিতাড়িত আরব শরণার্থীদের সমস্যা। ইসরায়েল থেকে বিতাড়িত আরব শরণার্থীদের সমস্যার সমাধান করা আরব দেশগুলির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 4, ইসরায়েলে আরবদের সমস্যা। ইসরায়েলে বসবাসকারী আরবদের সমস্যাও ক্রমে জটিল হয়ে উঠেছিল। 5, প্রত্যক্ষ কারণ। 1956 খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করে সেখানে ইসরায়েলের জাহাজে প্রবেশ নিষিদ্ধ করলে এর বিরুদ্ধে ইসরায়েল জাতিপুঞ্জে আবেদন করে। এতে কোনো কাজ না হলে মিশরের বিরুদ্ধে ইসরায়েল 1956 খ্রিস্টাব্দে 29 অক্টোবর যুদ্ধ ঘোষণা করে। 2, সংঘর্ষ। 1949 খ্রিস্টাব্দে আরব দেশগুলির সঙ্গে ইসরায়েলের শান্তি স্থাপিত হলেও উভয় পক্ষের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষ চলতেই থাকে। 1, আক্রমণ। সুয়েজ খাল জাতীয়করণের প্রতিবাদে 1956 খ্রিস্টাব্দে আগস্ট মাসে ইংল্যান্ড, ফ্রান্স, ইসরায়েল মিশর আক্রমণের গোপন পরিকল্পনা করে। সেই অনুসারে ইসরায়েল 29 অক্টোবর মিশর আক্রমণ করে এবং এক সপ্তাহের মধ্যে মিশরের সিনাই উপদ্বীপ দখল করে নেয়। 2, আমেরিকার উদ্যোগ। আমেরিকা জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করলে ব্রিটেন ও ফ্রান্স ভেটো প্রয়োগ করে প্রস্তাবটি বাতিল করে দেয়। 30 অক্টোবর মিশরের রাজধানী কায়রোর উপর ব্রিটেন ও ফ্রান্সের বিমান বাহিনী বোমাবর্ষণ করে। 3, জাতিপুঞ্জের উদ্যোগ। উদ্ভূত পরিস্থিতিতে জাতিপুঞ্জের প্রস্তাব অনুসারে 10টি দেশের সেনাবাহিনী নিয়ে খুব শীঘ্রই জাতিপুঞ্জের সেনাবাহিনী গড়ে ওঠে। ইতিমধ্যে মিশরে ইংল্যান্ড ও ফ্রান্সের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে রাশিয়া তীব্র ক্ষোভ প্রকাশ করে, এমনকি দুই দেশের বিরুদ্ধে রকেট আক্রমণের হুমকি দেয়। যাই হোক, জাতিপুঞ্জের সেনাবাহিনী 15 নভেম্বর মিশরে হাজির হয়। মিশর থেকে ক্রমে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্সের সেনা অপসারিত হয় এবং শান্তি স্থাপিত হয়। 3, গুরুত্ব। 1956 খ্রিস্টাব্দে আরব ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি হচ্ছে: 1, সীমান্তে শান্তি। আরব ও ইসরায়েলের সীমান্তে আপাতত শান্তি স্থাপিত এবং ইসরায়েলে আরবদের অনুপ্রবেশ বন্ধ হয়। 2, ইসরায়েলের বাণিজ্য বৃদ্ধি। ইসরায়েলের দখলে এসে এইলাট বন্দর সক্রিয় হয়ে ওঠে এবং এই বন্দরের মাধ্যমে ইসরায়েলের বৈদেশিক বাণিজ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। 3, যোগাযোগ বৃদ্ধি। এই যুদ্ধের ফলে আকাবা উপসাগর তীরান প্রণালীর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পায়, কিন্তু আরব ইসরায়েল সীমান্তে আপাতত শান্তি স্থাপিত হলেও জাতিপুঞ্জের মহাসচিব দাগ হ্যামারশিল্ড উপলব্ধি করেছিলেন যে জাতিপুঞ্জের বাহিনী সরে গেলেই সেখানে আবার সংঘর্ষ শুরু হবে।